বাজেটে উনি রেখেছেন। আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে এই 2025-26 অর্থ বছরে যে বাজেট উনি পেশ করেছেন, আমি ওনাকে ধন্যবাদও দেব। পাশাপাশি এই বাজেটকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই বাজেট একটা জনমুখী বাজেট, বলার অপেক্ষা রাখে না। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে বিকশিত ভারত 2047-এ যেটা উনি ভেবেছেন, সেটাকে মাথায় রেখে আমাদের রাজ্য যদি উন্নত হয় তবেই কিন্তু এই বিকশিত ভারতই হবে। সেই দিশায় কিন্তু এই বাজেট আমরা দেখতে পাচ্ছি। সেই বাজেটে এই বাজেট সমস্ত বর্গের মানুষের কল্যাণের বাজেট। যদি আমরা মহিলাদের বলি, শিক্ষার্থীদের কথা বলি, যুব সম্প্রদায় বলি, দিব্যাঙ্গন বলি, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার, ইভেন প্রাক্তন জোয়ান, তাদের বিষয়েও এখানে এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাই। সর্বোপরি আম জনতার কল্যাণী বাজেট। আমি আবার এই যে জনমুখী বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে পেশ করেছেন, ওনার এবং ওনার দপ্তরের গোটা টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, পর্যটন মন্ত্রী, উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে কোথায় ছিল 11তম স্থান অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করলে, সেই জায়গায় আজকে 5ম স্থানে ভারত এসে পৌঁছেছে এবং 2030 সালের মধ্যে 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে 3rd লার্জেস্ট ইকোনমি পরিণত হওয়ার লক্ষ্যে উনি কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি গত 1 ফেব্রুয়ারি 2025-এ সংসদে যে জনমুখী অভূতপূর্ব কেন্দ্রীয় বাজেট উনি পেশ করেছেন, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামনজি মহোদয়কে এই সভা থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বাজেট বিশ্বের দরবারে ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে, সেটা আমরা নিশ্চিত। এই রাজ্যের মানুষ, বিরোধীরা অনেক কিছুই বলছেন, এই হচ্ছে সেই হচ্ছে না ইত্যাদি নেগেটিভ কথাবার্তা। আজকে খুব ভালো লাগলো যে গতকাল আমাদের পরিষদীয় মন্ত্রী বলেছেন যে কমিউনিস্টদের একটা ইউনিভার্সিটি করা যায় কিনা, উনি বলছিলেন রিসার্চ হবে। তো এত কিছু হচ্ছে, এমনভাবে কথা বলেন ওনারা যে সামনের বারে ওনারা চলে আসবেন এবং মানুষ ওনাদের পিছনে ছুটছেন, কিন্তু দেখা যায় যে শূন্যের কোঠায় চলে এসছে, নোটার সাথে ওরা কম্পিটিশন করছে। আর 2023-এর বিধানসভার ইলেকশনে এমন একটা অবস্থা হয়েছিল, এই জুটি যে করেছিল কত রকমের ক্যালকুলেশন আমাদের কানে আসতো, এইবার কোথায় যাবে, মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে সবাইকে ফেল। কিন্তু সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আমরা আবার দ্বিতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট সম্পর্কে যে ধারণা আমার আগে কিন্তু ছিল না, বাজেট সম্পর্ক জানতে হবে, সেই বিষয়টা কিন্তু এখন পড়াশোনার কারণে বুঝতে পারছি যে বাজেটটা কি। আমরা যে কোনো বাজেট, যে কোনো দেশেই হোক, রাজ্যেরই হোক, একটা বছরের জন্য তার সুনির্দিষ্ট যে অর্থনৈতিক পরিকল্পনা, আনুমানিক যে রাজস্ব আদায়, তার আয় ও ব্যয়ের একটা সুস্পষ্ট রূপরেখা, এটা হচ্ছে বাজেট। তাছাড়া বাজেট শুধু বাজেট হলে হবে না, তার একটা বাজেটে নির্দেশিত হয় নাগরিকের কল্যাণের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক কল্যাণে তার ব্যয় বরাদ্দের বিষয় সমূহ, যেটা এবারের বাজেটে আমরা সেটা দেখতে পেলাম। এবং আমি আশা করি যে আগামী বছর আরো সুন্দর বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা পেশ করবেন এবং বোঝা যায় মর্নিং শোজ থাকে, এবার কিন্তু বোঝা গেছে টিপ অফ দ্য আইসবার্গ
এবার যেভাবে পরিশ্রম করে করেছেন, এর আগের বছরও উনি করেছেন, কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে মানে সবসময় ভালো 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 সেটাই দেখা যাচ্ছে। এবারের বাজেটে কয়েকটা খুব ইম্পর্টেন্ট দিক যেটা আমি পড়লাম এবং বুঝলাম, সেটা হচ্ছে এটার উপর প্রাধান্য দেওয়া হয়েছে রিসোর্স এলোকেশন। রিসোর্স এলোকেশন অর্থাৎ সম্পদ বন্টন। আমার কাছে টাকা আছে কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া, বিভিন্ন স্কিমে দেওয়া, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং তাতে করে স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। সেটাকে বলে রিসোর্স অ্যালোকেশন। এটাও কিন্তু তার মানে কায়দা জানা উচিত। তার জন্য কিন্তু এক্সপার্টাইজ যদি সেইভাবে না ইউজ করা যায় তাহলে কিন্তু বাজেটের সম্পূর্ণতা আসে না। ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃত্তি, আমি বাজেট করলাম কিন্তু আগামী বছর দেখা গেলো আমি ব্যাংক্রাফ্টি হয়েছি ওই শ্রীলঙ্কার মতো, তাহলে তো লাভ হবে না। এমন একটা জিনিস করতে হবে যাতে আগামী দিন তার ইকোনমিক যে গ্রোথ সেটা যেন বাড়ে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা পার ক্যাপিটা ইনকাম, সেটা কিছু বলছিলেন না? ভুল বলছিলেন তো না? আপনি অনেকটা ইনক্রিজ হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বাজেট প্রপারলি যাচ্ছে। আরেকটা বিষয়, 6টা বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। বাজেটে যে সামাজিক কর্মসূচি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার, তার উপরও কিন্তু এবারে বাজেটে জোর দেওয়া হয়েছে। ফিসক্যাল রেসপন্সিবিলিটি, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি ফিসক্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। দিস ভেরি ইম্পর্টেন্ট। এটা বাড়িতেও কিন্তু আমাদের গড়েও যদি ফিনান্সিয়াল যদি ডিসিপ্লিন না থাকে তাহলে এই বাজেট কোনো অবস্থায় আমরা সামনের দিকে কিন্তু এগোতে পারবো না। সেটা এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা সেটা কিন্তু রাখতে হবে। আমি আয় করলাম আর ব্যয় করলাম বেশি তাহলে হবে না। 100 টাকা আয় করে আমি যদি 200 টাকা আমি ব্যয় করি, সেটাকে অত্যন্ত রাজস্ব পরিকল্পনা। এখানে আগের থেকে বুঝতে হবে আমার কোথার থেকে আমার ট্যাক্স আসতে পারে, নন ট্যাক্সেও কোথার থেকে আমাদের ট্যাক্স মানে আয় আসতে পারে, এবং তার কৌশল যে নির্ধারণ সেটার মধ্যে রেভিনিউ প্ল্যানিংয়ে সেটা বোঝা যায়। এবারের বাজেটে সেটাও আমরা দেখতে পেয়েছি। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। বাজেট পেশ হবে, সবাইকে জানাতে হবে আমরা এই বাজেট আমরা করছি, সব মানুষ যেন জানে, এর মধ্যে লুকোনোর কোনো বিষয় নেই। সেই 6টা যে বিষয় আমি বললাম এবারের বাজেটে সেটা আমরা দেখতে পেয়েছি মাননীয় অধ্যক্ষ মহোদয়। এবারে 2025-26 অর্থ বছরে যেটা বারবার আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছে যে বাজেট মানে আমরা সবাই আগে তাকিয়ে থাকতাম যে করের বোঝা তো দেবে না। এবারেও কিন্তু সেই করের কোনো স্থানই নেই, করের কোনো বোঝাই নেই। পরিবেশবাবু গতকালকে উনিও বলেছেন, এত সুন্দর বক্তব্য উনি বাজেটের উপর দিয়েছেন। আই মাস্ট গিভ ইউ থ্যাঙ্কস। খুবই ভালো বক্তব্য রেখেছেন। 2018 সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে 2018 সাল থেকে এখন পর্যন্ত নিজস্ব কর এবং কর বহির্ভূত যে রাজস্ব, করের বাইরেও তো নন ট্যাক্স আছে, সেটা সব মিলিয়ে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 236% বৃদ্ধি পেয়েছে আমাদের এই বাজেটে। আমরা 2024-25 অর্থ বছরে যদি সার্বিক উন্নয়ন খাতে আমরা দেখি, সেখানে 14,771.88 কোটি টাকা সেটা ছিল 2024-25। এই বছর কত বাড়লো? 14,000 থেকে 18,012.91 কোটি টাকা। তাহলে আমাদের বৃদ্ধির হার কত? 22%। আমরা আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসটি, এই আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসটি একটা বিরাট একটা সূচক, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা ধীরে ধীরে যে ডিফারেন্সটা অনেকটা এবারের মাননীয় অর্থমন্ত্রী খুব সুন্দরভাবে সেটাকে আস্তে আস্তে কিন্তু অনেকটা কমিয়ে নিয়েছে। আমরা দেখেছি 2020-21 সালে যে গ্যাপ সেটা ছিল 38.98%। 2023-24 সেটা গিয়ে দাঁড়িয়েছে 26.48%। অনেকটা
নামিয়ে দিয়েছে। এরপরে তো আস্তে আস্তে করে অনেকটা কমবে আমি নিশ্চিত, এবং এতে করে আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে এতে করে ওনার বিচক্ষণতার পরিচয় কিন্তু উনি দিচ্ছেন এবং ওনার পুরো টিম। আমরা 2017-18 অর্থ বছরের তুলনা যদি করি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের কত ছিল? 43,715 কোটি টাকা। এখন 2024 অর্থ বছরে, যেটাকে অ্যাডভান্স এস্টিমেট বলে,